দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব দেয়নি জনগণ। পিআর ও জুলাই সনদে লাগবে ম্যান্ডেট বলছে বিএনপি। দাবির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নেতাদের। যে বিষয়গুলো তো ঐক্যমত হয় নাই, আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? পিআর এর জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদেরকে জনগণ তো দায়িত্ব দেয় নাই। বাংলাদেশে যদি এখন আপনি ভোটের বাজার ঘুরে আসেন, দেখবেন কোনো মানুষ পিআর বোঝে না। লক্ষ্যটা কি পিআর নাকি অন্য কোনো লক্ষ্য আছে? এটাকে সরকারের উপরে চাপ তৈরি করা নাকি খসরু ভাইদের উপরে কোনো পরোক্ষ কোনো চাপাচাপির কোনো বিষয় আছে কিনা? পিআর দাবিতে অনড় জামাত, উপদেষ্টা ও প্রশাসনের বিরুদ্ধে একটি দলকে ক্ষমতায় আনতে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ নেতাদের। প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পেরে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে, প্রতিনিধিত্বমূলক হবে। নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উপদেষ্টা নয়, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার। গুম-খুন-মুক্ত ব্যবস্থার তাগিদ আইন ও গণপূর্ত উপদেষ্টার। জুলাই সনদের সমাধান দেখছেন বদিউল আলম। জ্বালানি ঘাটতির দায় রাজনীতিবিদ ও সহযোগী ব্যবসায়ীদের, বললেন জ্বালানি উপদেষ্টা। বাধ্য হয়ে এলএনজি আমদানি দোষারোপ না করে সমাধানের তাগিদ মঈন খানের। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। শহীদ মিনারের শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহের সর্বস্তরের শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে হবে দাফন। 11টা থেকে 12টা পর্যন্ত গুলি চলেছিল। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়। মিয়ানমারে গোলাগুলির শব্দে উখিয়া টেকনাফে আতঙ্ক, কেঁপে উঠছে ঘুমধুম সীমান্ত। কৃষিকাজে যাচ্ছেন না অনেকে, নিরাপত্তা হুমকি নেই বলছে বিজিবি। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব জনগণ দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পিআর ও জুলাই সনদে জনগণের ম্যান্ডেট লাগবে জানান বিএনপি নেতা। দুপুরে কসমোস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি নিয়ে সেমিনারে জামাত আবারও পিআর পদ্ধতির পক্ষে অবস্থান তুলে ধরে। দেশের ভালোর জন্য সবাইকে ছাড় দিয়ে ঐক্য তৈরি করে নির্বাচনের পথে হাঁটার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে 3 দফার আলোচনার ফসল জুলাই সনদ। 15 অক্টোবর রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষর করবে। সবকিছু অনেকটাই একমতে পৌঁছালেও রাজনীতির আলোচনা চলছে এখনও নির্বাচন পদ্ধতি নিয়ে। ঐকমত্য কমিশন সংলাপ করেছে উচ্চ কক্ষে পিআর নিয়ে, তবে জামায়াত সহ বেশ কিছু দল 2 কক্ষে পিআর নিয়ে এখনও সরগরম। তবে সেমিনারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল 2 কক্ষের পিআর নিয়ে যুক্তি তুলে ধরলেও বলছেন, দেশের জন্য যে পদ্ধতি ভালো সেই পদ্ধতিতেই নির্বাচন হোক। যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পেরে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে। গণ অধিকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দল নিম্নকক্ষে এই মুহূর্তে পিআর পদ্ধতি দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেন। পিআর হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পাবে বলে মনে করেন তারা। নিম্নকক্ষে পিআর হলে স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না। সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে, ফজরের পরে সরকারের এমপি মন্ত্রীরা কেনাবেচা হতে পারে। নিম্নকক্ষে পিআরের যে আলোচনা হচ্ছে, এটা পুরোপুরি একটা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতার বাইরে অন্যভাবে এটাকে বলবার কোনো সুযোগ নেই। 2/3 মেজরিটি পেলেই মানুষের মাথা গরম হয়ে যাবে, কারণ তখন তো ধরাকে সারা জ্ঞান করে যায়। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমি একটা চেক চাই সেখানে। এবি পার্টির চেয়ারম্যান সবাইকে ছাড় দিয়ে নির্বাচনের দিকে হাঁটতে বলেন। পিআরের তো কিছু ভালো দিক আছে, কিন্তু বিএনপি সব খারাপগুলাই বলবে, ভালোর একটাও বলবে না। আবার জামাত হচ্ছে পিআরের পক্ষে,
সে এমনভাবে পিয়ারের পক্ষে বলবে মনে হচ্ছে যেন পিয়ার হচ্ছে আরবের খুরমা খাজুর, এটা ছাড়া আর বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। পিয়ার পদ্ধতি নিয়ে যারা পক্ষে তাদের জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট আনতে বলেন আমির খসরু। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব জনগণ দেয়নি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। আমরা যে সব জায়গায় ঐক্যমত হবো তা তো না। এখন কি আপনি যে বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? পিয়ারের জন্য আমাকে গণভোটে জিততে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান আগামী 2 বছর, তো আপনাকে গণভোটই করতে হবে। ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ তো এই দায়িত্ব দেয় নাই। সব দলই দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টাদের নয়, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর গুম খুন মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থার সংস্কারে জোর দিলেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। সংবিধান ও রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ সইয়ে প্রস্তুত রাজনৈতিক নেতারা। রাজনৈতিক স্থিতিশীলতার এই উদ্যোগের মধ্যেই সেফ এক্সিটের আলোচনা এখন তুঙ্গে। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এ নিয়ে মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, উপদেষ্টাদের নয়, অসুস্থ রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। গুণ খুন মুক্ত ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয়। উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। আর মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাই প্রধান বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রস্তাবিত খসড়ায় জাতীয় মানবাধিকার কমিশনকে দেয়া হয়নি মামলা করার এখতিয়ার। নতুন করে যে উদ্যোগ নিয়েছেন, আমি এই কমিশনকে আরেকটু শক্তিশালী করার জন্য একটু ওয়েল থট দেওয়ার জন্য বলবো। This law will actually be complemented by the police commission, media commission. So this will not be a standalone piece of law. এদিকে এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থার সংস্কার দরকার। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা স্বৈরাচারী ব্যবস্থা রেখে গিয়েছে। আবারও যদি সেই রকম স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়, আবারও আপনাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই এই গণভোটটা যাতে পাস হয়, সেই রকম সর্বশক্তি নিয়োগ করবেন আপনারা। জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে সর্বশক্তি নিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান সুজন সম্পাদক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া ভোট গ্রহণে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রামে এক কর্মশালায় নির্বাচন কমিশনাররা জানান, জাতীয় নির্বাচনের অন্যতম বাধা অনলাইন ভিত্তিক আর্থিক অনিয়ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা। নুরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। 2026 সালের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতি হিসাবে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে দেশব্যাপী চলছে নানা কর্মশালা। চট্টগ্রাম নগরীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কমিশনের কর্মশালায় অংশ নেন 70 জন কর্মকর্তা। আমরা আগামী মাসের ভিতরে তাদের নিবন্ধন শুরু করব। জেলখানায় হাজতে যারা রয়েছেন কয়েদি, তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে। কিভাবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং তারা ভোটে অংশগ্রহণ করবে, এই বিষয়ে
জনসচেতনতা তৈরি করতে হবে। নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং অফিসারদের পূর্ণাঙ্গ ক্ষমতা দেয়া হবে বলে জানান সিসি। কথা বলেন ভোট গ্রহণের চ্যালেঞ্জ নিয়েও। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গুণ হলে 3টা সেন্টার বন্ধ করে দেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশন ক্যান্সেল করে দিব, বন্ধ করে দিব ইলেকশন। পুরো কর্তৃত্ব নিয়ে আইনটা এক্সাক্ট করবেন। এটা করতে গেলে শুধুমাত্র যেটা আপনার দরকার হবে, আপনার নিউট্রালিটিটা, আপনি যে নিউট্রাল নিরপেক্ষ আছেন এই জিনিসটা কিন্তু প্রমাণ দিতে হবে আপনাকে। অতীতের ব্যর্থতা বলে নির্বাচন সংশ্লিষ্টদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান সিইসি। মাইক্রো লেভেল জব। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কয়েক দফা আলোচনা হলেও শেষ পর্যন্ত ভেস্তে যাচ্ছে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির একীভূত হওয়ার প্রক্রিয়া। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, এনসিপির কয়েক নেতার নেতিবাচক অবস্থানের কারণেই থমকে গেছে আলোচনা। যদিও এখনও বিস্তারিত মন্তব্যের সময় আসেনি উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দুই দলের একীভূত হওয়ার বিষয়ে এনসিপিকে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের বক্তব্যই আছে। ফারুক ভূঁইয়ার রবিনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন ছিল একই ছাতায় আসতে পারে তরুণদের দুই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে দল দুটির শীর্ষ নেতারা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে লড়েছিলেন একই প্ল্যাটফর্মে একই সঙ্গে। তবে বেশ কয়েক দফা আলোচনা চললেও পুরনো সতীর্থদের একই দলে ফেরার সম্ভাবনা এখন ক্ষীণ বলেই ইঙ্গিত দিচ্ছেন দল দুটির নেতারা। মূলত দলের নাম, নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো সহ মৌলিক কিছু ইস্যুতে মতবিরোধের কারণে মুখ থুবড়ে পড়ে গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার প্রক্রিয়া। এনসিপির কয়েকজন নেতৃবৃন্দের বক্তব্যের কারণে এখন এটা থমকে গেছে। আমি জানি না আসলে আদৌ হবে কিনা, বাট আমরা বসবো। তাদের কয়েকজন নেতৃবৃন্দ তারা যে হীনমন্যতার মধ্যে রয়েছে, মূলত নিজেদের নেতাগিরি টিকিয়ে রাখার জন্য তারা মনে করছে যে এই দুটা দল এক হয়ে গেলে নেতৃত্বের সুষম বন্টন হবে। এই হীনমন্যতা জায়গা থেকে এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ তারা এখন এই একটা ইতিবাচক প্রক্রিয়া, এটাকে তারা ধ্বংস করার জন্য নানান ধরনের নেতিবাচক মন্তব্য তারা দিচ্ছে। এমনকি গণমাধ্যমের সামনে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের নিষেধাজ্ঞা করেছে। এই যে মিথ্যাচার করে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা, এটা আমাদের কাছে অত্যন্ত খারাপ লেগেছে। গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগদান করবে কি করবে না, এটা নিয়ে আমাদের পার্টির ফোরামে আমরা অনেক ধরনের কথা বলেছি। এখানে যেমন ইতিবাচক দিকও ছিল, নেতিবাচক অনেকগুলো বিষয় নিয়েও কথা হয়েছে। কিন্তু এটা যেহেতু একটা প্রাথমিক আলোচনার পর্যায়ে এবং আমরা যেহেতু এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি, সে কারণে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করার সুযোগ তৈরি হয়নি। তবে একীভূত না হলেও দল দুটির মধ্যে নির্বাচনে জোট বা সমঝোতার সম্ভাবনা কতটুকু, সে প্রশ্নেও দুই মেরুতে দুই দল। মধ্যপন্থী যে দলগুলো আছে তাদের সঙ্গে এক ধরনের বোঝাপড়া যদি তৈরি হয়, নির্বাচনী জোট যদি তৈরি হয়, তার জন্য আমরা ওপেন রয়েছি। সেক্ষেত্রে সেটা গণ অধিকার পরিষদ হতে পারে, অন্য যে দলগুলো রয়েছে সেগুলো সেটা হতে পারে। এনসিপির সাথে আমরা কোনোভাবেই নির্বাচনী জোট করব না এবং সেই সম্ভাবনা জিরো। এনসিপি এত বড় দল না যে তার সাথে জোটে গিয়ে আমি ক্ষমতার অংশীদার হতে পারবো। কিন্তু এনসিপির মধ্যে যে ধরনের আপনার এক ধরনের হীনমন্যতা কয়েকজন নেতার মধ্যে, এই কারণে এই সম্ভাবনা আসলে সৃষ্টি হচ্ছে না। তাদের সাথে নির্বাচনী জোট করার কোনো সম্ভাবনা নাই। বাট তারা যদি এখনও আন্তরিক থাকে যে তারা আমাদের সাথে এসে আমরা উভয় মিলে আমরা একটি বড় দল হব, সেক্ষেত্রে আমরা অত্যন্ত ইতিবাচক এবং আন্তরিক। বাট তাদের সাথে কোনো নির্বাচনী জোট আমাদের হবে না। প্রতিষ্ঠার 3 বছর পর গত বছরের সেপ্টেম্বরে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় গণ অধিকার পরিষদ। আর ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া এনসিপি এখন নিবন্ধন ও প্রতীকের অপেক্ষায়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জ্বালানি ঘাটতির রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরাই তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। যদিও ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত সহযোগিতা পেলে জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এলপিজি। আর রাজনীতিবিদরা বলছেন দোষারোপ বাদ দিয়ে হাঁটতে হবে সমাধানের পথে।
বাংলাদেশের জ্বালানি খাত বরাবরই আমদানি নির্ভর, তাই এই খাতে ব্যয় সংকোচন করতে বরাবরই তৎপর নীতি নির্ধারণী পর্যায়ে। এখানে আমাদের বাংলাদেশে একটা শনিবার রাজধানীর একটি হোটেলে টেকসই এলপিজি অর্থনীতি বিষয়ক পলিসি ডিসকাশনের আয়োজন করা হয়। সেখানে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, বাধ্য হয়েই এলএনজি আমদানি করতে হচ্ছে। এ সময় এলপিজির দাম কমাতে সবাইকে এ নিয়ে কাজ করার কথা জানান তিনি। বাংলাদেশের জ্বালানি ঘাটতি রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরাই তৈরি করেছেন বলেও এ সময় মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশে একটা প্রাইমারি জ্বালানির একটা ঘাটতি আছে। এই ক্রাইসিসটা কিন্তু অটোমেটিক্যালি হয় না, ক্ষমতাসীন রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরা আজকের এই সংকটে আমাদেরকে পৌঁছেছে। ব্যবসায়ীরা একদিকে চেষ্টা করছে সার্বিক সংকোচন নিয়ে, রেগুলেটরি কমিশন বলছে তারাও সহজ করতে চান রেগুলেশন। উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতেও কাজ করতে চান তারা। যদিও বিশ্লেষকরা দায় দিচ্ছেন সমন্বয়হীনতা আর চুপ করে অনিয়ম মেনে নেওয়ার প্রবণতাকে। সঙ্গে জ্বালানি ব্যবহারে নিরাপত্তা বাড়াতে ভোক্তা থেকে শুরু করে সবাইকে সচেতন হবার কথা বলেন ফায়ার সার্ভিসের ডিজি। রেগুলেটরি কমিশনকে অবশ্যই এই ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করতে হবে। এটা ফ্লেমেবল প্রোডাক্টস, এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু এটার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। আরএনজি সেক্টরে কিন্তু আমাদের অগ্নি দুর্ঘটনার মাত্রা, পরিমাণ, ক্ষয়ক্ষতি কিন্তু আগের চেয়ে আমাদের হিসাব অনুযায়ী অনেক কমে এসছে। এটার একটা কারণ হচ্ছে বায়ারদের একটা প্রেশার, আর রানা প্লাজা ইনসিডেন্টের পরবর্তী ঘটনা, এবং যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন তাদেরও স্বতঃস্ফূর্ত একটা চেষ্টা। এদিকে দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশে প্রান্তিক জনগোষ্ঠীর জ্বালানি চাহিদা মেটাতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। একটি দেশের উন্নয়নের চাবিকাঠি সেটা হচ্ছে জ্বালানি। যদি আমরা জ্বালানি সরবরাহ করতে না পারি, আমরা যত পরিকল্পনাই উন্নয়ন পরিকল্পনাই নেই না কেন, তাতে কিন্তু কোনো কাজ হবে না। ভবিষ্যতে আমি বিশ্বাস করব আমাদের যে দেশের সরকারের যে পলিসি, সেই পলিসির মাধ্যমে আমরা এদেশে এলপিজির সরবরাহ যেন বাড়াতে পারি, আমি সেই প্রত্যাশা করব। সার্বিকভাবে ভোক্তা পর্যায়ে এলপিজি সহজলভ্য করতে দেশের জ্বালানি খাতের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরাও অংশ নেন অনুষ্ঠানে। তুলে ধরেন নিজেদের মতামত। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। আজ ভোর 4:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে পৌঁছান তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, গাজা পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে। শাহিন আলমের রিপোর্ট। আলোচিত আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখর হয়ে ওঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল। সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের। গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সমুদ্র পথে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় অংশ নেন একমাত্র বাংলাদেশি শহীদুল আলম। সেখানে তিনি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। বেশ কিছুদিন কারাগারে আটক থাকার পর বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় শনিবার সকালে নিরাপদে দেশে ফেরেন তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে শহীদুল আলম বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন পুরোপুরি মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, এখনও কিন্তু গাজা মুক্ত হয়নি। গাজার মানুষরা এখনও আক্রান্ত, তাদের উপর এখনও নির্যাতন চলছে, এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার, এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের মাটিতে পা রাখার আগ পর্যন্ত বেশ উৎকণ্ঠায় ছিলেন শহীদুলের স্বজন, ভক্ত, অনুরাগীরা। তবে তিনি সুস্থভাবে ফিরে আসায় বেশ উচ্ছ্বসিত তারা। মিশ্র অভিজ্ঞতা, একদিক থেকে ভালো লাগার এবং আরেক দিক থেকে আসলে একটা ভয়ের বিষয়ও ছিল যে আসলে কি হবে, শেষ পর্যন্ত ওনাকে আমরা কতদিন পরে পাবো, এটা একটা খুব টেনশনের বিষয় ছিল। ফাইনালি আসলে অত দূর যেতে হয়নি আমাদের, এটার জন্য থ্যাঙ্কস টু গড। লিটারালি ট্রমাটাইজ হয়ে গেছিলাম আমি, যে কি অবস্থা। সারাদিন টিভির মধ্যে ছিলাম, সারা রাত না ঘুমায় আসছি যে জানার জন্য যে কি অবস্থা। শহীদুল আলমের এই সাহসী উদ্যোগের জন্য অনেকেই তাকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেন, শহীদুল আলম এই অভিযানে অংশ নিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।
কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বৃষ্টিস্নাত সকালে শহীদ মিনারে শেষ দেখা দিলেন প্রিয় শিক্ষক। সকাল থেকে শোকের ছায়ায় ভারী হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাবেক সহকর্মী, বন্ধু এবং শিক্ষার্থীদের ভালোবাসায় বিদায় নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাংলাদেশের কথা সাহিত্যে নতুন ধারার স্রষ্টা। শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার মৃত্যুতে দেশের সাহিত্য সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গুণীজনেরা বলছেন, দেশ হারিয়েছে এক অমূল্য সম্পদ। বাংলাদেশের শিক্ষা এবং সাহিত্য অঙ্গনে সৈয়দ মঞ্জুরুল ইসলামের অবদানের কথা স্মরণ করেছেন সবাই। একজন ভালো শিক্ষক তো ছিলেনই, তার সাথে সাথে তিনি সকলের প্রাণের মানুষ ছিলেন। কখনো উচ্চকণ্ঠ হয়ে মঞ্জুরকে আমি কোথাও কিছু বলতে দেখিনি। তো আমরা যদি নানা শাখা বিচার করি, একটা তো সাহিত্য আর একটা শিল্প সমালোচনা, সেখানেও সে একটা নতুন বিস্তার তৈরি করেছে। কাউকে যদি সমালোচনাও করতো, ছোট করতো না। আজকাল যে এই যে মূল্যবোধের অবক্ষয় দেখি, এগুলোর মধ্যে সত্যি সত্যি সৈয়দ মঞ্জুরুল পাতি ঘড়ি ছিল বলবো আমাদের। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে প্রিয় এই অধ্যাপককে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধের প্রতিবাদ। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ। যান চলাচল বন্ধে চরম ভোগান্তি। দুয়ারে কড়া নাড়ছে রাকসু ও চাকসু নির্বাচন। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলতাফ হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি। প্রথমে যাচ্ছি আলতাফের কাছে। আলতাফ, বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখছি প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা পুরোদমে চালিয়ে যাচ্ছে। এবং আগামী 16 অক্টোবর যেহেতু নির্বাচন, অর্থাৎ আর মাত্র 5 দিন আছে এবং তারা প্রচারণার জন্য আসলে সময় পাবেন আর মাত্র 3 দিন। অর্থাৎ এই 3 দিনের মধ্যেই আসলে তাদের প্রচারণার যে কাজটি সেটা তা সেরে ফেলবেন। এবং আমরা দেখছি আজ সকাল থেকে কিন্তু তাদের এই প্রচারণা চলছে। প্রার্থীরা কিন্তু বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে কিন্তু শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, একই সঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। নির্বাচনী প্রচারণার যে কৌশল হিসেবে আমরা কিন্তু প্রার্থীদের দেখছি বিভিন্ন ধরনের লিফলেট তারা বিতরণ করছে, চিঠির আদলে করা এবং কাঁঠাল পাতা এরপরে বিভিন্ন ফেস্টুন আকারে কিন্তু তারা লিফলেট বিতরণ করছে। এবং তারা আজকে যেহেতু ছুটির দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে ক্লাস পরীক্ষা বন্ধ আছে, ফলে আজকের প্রচারণা মূলত হল কেন্দ্রিক হয়েছে। হল এবং বিভিন্ন খেলাধুলার স্পটে গিয়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন প্রার্থীরা এবং তারা ভোট চেয়েছেন। এবং যেহেতু আগামী 16 তারিখে অর্থাৎ আর মাত্র 5 দিন যেহেতু সময় আছে, সেই হিসেবে তারা কিন্তু পুরোদমেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা জানি যে ইতিমধ্যেই এই যে পোষ্য কোটার ইস্যুটি এসেছিল রাকসু নির্বাচনকে কেন্দ্র করে, সেটিও কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা স্থগিত করেছে নির্বাচন উপলক্ষে। ফলে এখন নির্বাচন 16 তারিখে অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো ধরনের সংশয় আর থাকছে না। শিক্ষার্থীরাও আসলে তারা নতুনভাবে উৎসাহ পেয়েছেন, প্রার্থীরা আসলে তাদের প্রচারণায় আরও নতুন করে শক্তি পেয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কিন্তু এরই মধ্যে কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে, প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেই সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যেই গ্রহণ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে আজও এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। তারা আগামীকাল নির্বাচন কেন্দ্রিক একটি প্রশিক্ষণ কর্মশালাও কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ নিয়ে আগামী 16 তারিখ। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবর। চাকসু নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে আমরা যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে আছি সহকর্মী মেহরিন রিনে।
আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধের দিন, যার ফলে চাকসু নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি অন্য দিনের তুলনায় আজকে কিছুটা স্থবির হয়ে পড়েছে, যেহেতু এই বিশ্ববিদ্যালয়টি শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। তাই বিশ্ববিদ্যালয়ের বড় একটি অংশ শিক্ষার্থী আসলে শহরে থাকে, যার ফলে বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই কম থাকে, যার কারণে আজকে প্রচার প্রচারণা আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। কিন্তু তারপরে আসলে একেবারে থেমে নেই, যেহেতু হাতে একদমই সময় কম চাকসু নির্বাচন করানোর চেয়ে দরজায়। তাই প্রার্থীরা যেটা করছেন যে বিভিন্ন হলে গিয়ে বা এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে শিক্ষার্থীদের যে কটেজগুলো রয়েছে সেখানে গিয়ে তারা হচ্ছে তাদের যে লিফলেট সেগুলো হচ্ছে ভোটারদের কাছে দিচ্ছেন এবং তাদেরকে জানাচ্ছেন নিজেদের ইশতেহারের কথা। পাশাপাশি তারা ভোটে জয়যুক্ত হলে কী ধরনের কাজ করবেন সেগুলোর কথা বলছেন। এদিকে আজকে দুপুর 12:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের যে বাম সংগঠন সমর্থিত বৈচিত্র্যের ঐক্য প্যানেল রয়েছে, তারা শিবির সমর্থিত প্যানেল, যেটি তাদের 2 জন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে। তারা ওই অভিযোগে বলেছেন যে শিবির সমর্থিত প্যানেলের জিএস এবং তাদের যে সহসাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তারা আচরণবিধি ভঙ্গ করেছেন এবং এই বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন বলে বলেছেন। আর এই মুহূর্তে হচ্ছে শিবির সমর্থিত প্যানেল একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ইসির কাছে ভালো নির্বাচনের আশা জানিয়ে সাংবাদিকদের ওপর আরোপিত বিধিনিষেধ কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা। সকালে ডেইলি স্টারের সভাকক্ষে নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালার শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এম শাখাওয়াত বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। অন্তর্বর্তী সরকারও তেমন একটি নির্বাচন আয়োজন করতে চায়। ভোট সুষ্ঠু করতে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নেওয়ার পরামর্শ উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে যে উই ওয়ান্ট ভেরি ফেয়ার ইলেকশন। আমাদের এতে কোনো স্টেক নাই, আমাদের কোনো পার্টি নাই, আমরা কোনো পার্টিকে পৃষ্ঠপোষকতা করি না, করবো না ইনশাআল্লাহ। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের। ভালো হোক মন্দ হোক, কোন পার্টি আসলো না আসলো ওইটা আমাদের দেখার ব্যাপার না। দ্যাট ইজ দ্য ইলেকশন কমিশন উইল সি। ময়মনসিংহে ইউনাইটেড পরিবহনের বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। বেলা 12টার দিকে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়ে পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। এর আগে শুক্রবার রাতে জুলাই যোদ্ধাদের দাবির মুখে আওয়ামী লীগ নেতা শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধ করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল, আজকে বেলা 12টার দিকে পরিবহন শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে দিঘারকান্দা বাইপাস মোড় আছে এখানে অবরোধ করেছে এবং এই অবরোধের কারণে প্রায় 2.5 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দিঘারকান্দা বাইপাসে কিন্তু এখান থেকে যেমন ঢাকার বাস চলে তেমনি কিন্তু এই দিক দিয়েই বৃহত্তর ময়মনসিংহের 6টি জেলার বাস, দূরপাল্লার বাস কিন্তু চলাচল করে। কিন্তু এই অবরোধের কারণে কিন্তু সব 6টি জেলার বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা এবং 2.5 ঘন্টা ধরে তারা এখানে অবস্থান করছেন। কখন বাস ছাড়ে কিন্তু এখনো আসলে এই অবরোধ তুলে নেওয়ার কোনো ধরনের লক্ষণ আসলে দেখা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন যারা প্রশাসনিক কর্মকর্তা তারা আলোচনা করছেন এ বিষয়ে সুরাহা করার জন্য। তবে আমরা যেটি জানতে পেরেছি, গতকালকে এর যে সূত্রপাত ঘটেছে মূলত ইউনাইটেড পরিবহনের একজন কর্মচারী শ্রমিক, তিনি বাসে বসাকে কেন্দ্র করে একজন যুবকের সঙ্গে অসদাচরণ ঘটে, যেটি আমরা জানতে পেরেছি তিনি জুলাই যোদ্ধা ছিলেন। পরবর্তীতে কিন্তু জুলাই যোদ্ধারা, এনসিপি নেতৃবৃন্দ সহ জুলাই যোদ্ধারা কিন্তু ইউনাইটেড কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং তারা বলেন যে ইউনাইটেড পরিবহনে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের 16টি বাস রয়েছে
রয়েছে সেই বাস বন্ধ করে চলাচল বন্ধ করে জব্দ করতে হবে, না হলে এই ইউনাইটেড পরিবহনের বাস চলাচল করবে না। এমনটি আসলে এখনও কিন্তু তারা সেই অবস্থান কর্মসূচি তারা ইউনাইটেড পরিবহনের সামনে অবস্থান পালন করছেন। এবং যে কর্মচারী কালকে অসাধ্যচরণ বা যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে ওই জুলাই যোদ্ধার সঙ্গে, তাকে কিন্তু কালকে আটক করে নিয়ে থানায় যায়। এরই প্রতিবাদে কিন্তু যারা পরিবহন শ্রমিক রয়েছেন তারা এই পরিবহন শ্রমিকরা পুরো সকল বাস চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে এবং এখানে তারা এই দিগারকান্দা বাইপাস মোড়ে তারা অবস্থান নিয়েছেন। এবং কখন নাগাদ আসলে এই অবরোধ তুলে নেওয়া হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তো এই ছিল বাইপাস মোড়। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। পটুয়াখালীতে র্যাবের পিকনিকের গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 22 জন। এদিকে মাদারীপুরে 2টি বাস ও কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন একজন। বিধ্বস্ত বাস, সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। আহতদের উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। র্যাব 8-এর একটি মাইক্রোবাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। পথে পটুয়াখালী ফতুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা 2 বছরের এক শিশু ও এক নারীর মৃত্যু হয়। আহত হন 2 পরিবহনের 22 জন। খবর পেয়ে গাড়ি দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। একটি বাস, র্যাবের গাড়ি এবং লোকাল বাস মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, উদ্ধার করতে সক্ষম হই এবং আমাদের গাড়ি যোগে তাৎক্ষণিকভাবে আমরা পটুয়াখালী সদর হসপিটালে প্রেরণ করি। এদিকে মাদারীপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি ছিটকে সড়কের অপর পাশে চলে যায়। এ সময় কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় বিপরীতমুখী আরেকটি বাস। এ সময় ঘটনাস্থলে মারা যান কাভার্ড ভ্যানের চালক শামীম আহমেদ। আহত হন 2 বাসের অন্তত 10 আরোহী। রিমো সিদ্দিক, সময় সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেবা কার্যক্রম। দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই সেবার উদ্বোধন করেন। বর্তমানে সারা দেশে 10,000 রোগী আছেন। ব্যয়বহুল এই চিকিৎসা সেবায় সামর্থ্যহীনদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। বাংলাদেশে 10,000 পেশেন্ট আছে, কিন্তু আমরা সর্বসাকুল্যে এবছর মনে হয় 200 করতে পেরেছি। আমি আশা করব যে আমাদের সব কিছু সুন্দরভাবে হবে এবং ভালোভাবে আমরা রোগীদেরকে এই সার্ভিসটা দিতে পারবো। এটা খুব কস্টলি চিকিৎসা। সরকারের দিক থেকে আমরা একটা ফান্ড অ্যালোকেশন দিয়েছি। রোগীদের প্রতি আমার অনুরোধ থাকবে, যাদের সামর্থ্য আছেন তারা সুযোগটা নিতে যাবেন না, যাদের সামর্থ্য নাই তারা এখান থেকে সুযোগটা নেবেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সড়ক ফুটপাত অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে পরিচ্ছন্ন ও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সড়কের পাশে জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত যেন অবৈধ দখলদার আর প্রশাসনের মধ্যে টম এন্ড জেরির অন্তহীন খেলা। বারবার উচ্ছেদ, আবার বসানো, এভাবেই চলছে বছরের পর বছর ধরে। এসব অবৈধ দোকান উচ্ছেদে আবারও মাঠে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তবে পুনর্দখল ঠেকাতে এবার ভিন্ন পরিকল্পনা নিয়েছে ডিএসসিসি। হাসপাতালের সামনের ফুটপাতে ফুলের গাছ রোপণ, রোগীর স্বজনদের বসার জায়গা এবং স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা দিতে দেয়ালে রং তুলির আঁচড়ে গ্রাফিতি করে সৌন্দর্য বর্ধন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রচুর অবৈধ স্থাপনার কারণে এই জায়গাগুলো একদম নোংরা হয়ে আছে। এই জায়গাগুলোতে যদি ফুলের টব এবং ফুলের গাছ যদি দেওয়া হয় তাহলে এখানে আর ইনসাইড আউটসাইডার এখানে এসে দোকান করতে পারবে না। এদিকে ডেঙ্গুর প্রকোপ রোধেও অনেকটা নড়ে চড়ে বসেছে ডিএসসিসি। একই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় সড়কের পাশে জমে থাকা পানি, ময়লা ও ঝোপঝাড় পরিষ্কারের পাশাপাশি এডিস মশার লার্ভা ধ্বংসে ঔষধ ছিটানো হয়। ডেঙ্গু মোকাবেলায় এবছর ওষুধের ডোজ বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দক্ষিণ সিটি কর্পোরেশন। আগের বছরগুলিতে যে পরিমাণ ঔষধ দিতাম এবছর কিন্তু আমরা ডোজ দ্বিগুণ করেছি। অক্টোবরের প্রথম দিকে বৃষ্টি শেষ হয়ে যায়, এবার অক্টোবরের প্রথম দিকেও বৃষ্টি শেষ হচ্ছে না। এই কারণে আমরা সজাগ আছি, আমাদের কর্মী বাহিনী সজাগ আছে, আমাদের যারা মনিটরিং করে তারা সবাই সজাগ আছে। এর আগে অভিযানের উদ্বোধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে টিএসসি পর্যন্ত জনসচেতনতামূলক শোভাযাত্রা। রায়দুল ইসলাম শুভ,
সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে সিরিজ বাঁচাতে আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণে জয়ে ফেরার চ্যালেঞ্জ টাইগারদের। মিয়ানমারের ভেতরে রাতে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার কারণে আপাতত কৃষিকাজে যাচ্ছেন না অনেক বাসিন্দা। তবে বিজিবি জানিয়েছে সংঘর্ষ বাংলাদেশে নয়, মিয়ানমারের ভেতরে চলছে। স্থানীয়দের সাবধানতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়ে বিজিবি বলছে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছেন তারা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের ঘুমধুম ও কক্সবাজারের উখিয়ার রহমতের বিল এলাকা। রাতের নীরবতা ভেঙে গভীর রাতে শোনা যায় প্রচণ্ড গোলাগুলির শব্দ। মিয়ানমারের অভ্যন্তরে চলা এই সংঘর্ষ আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে। ধামনকালী, আঞ্জুমান পাড়া, রহমতের বিল সহ আশপাশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাও শুনেছেন গুলির শব্দ। ভয়ে অনেকেই বন্ধ করে দিয়েছেন কৃষিকাজ। 11টা বাজে, 11টা হতে 12টা পর্যন্ত একরকম গুলি চলেছিল। বান্দরবনের ঘুমধুম সীমান্তেও মিয়ানমারের ভেতরের গোলাগুলির আওয়াজ ভেসে আসে। ওপারে সংঘর্ষ হলে এপারের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। মিয়ানমার সীমান্তে যেহেতু আমাদেরই বসবাস, এটা তো স্বাভাবিক হবেই। গত বছরেই কিন্তু এই সেম একটা অবস্থা তৈরি হয়েছিল আমাদের এলাকায়, এবং ইনসিডেন্টলি একটা মানুষ মারাও গিয়েছিল। ধান ক্ষেতের মাঝে তো এই অবস্থা অনেকে যায় না পারে, এবং বাধা দেবে অবস্থা যাইলে হারিয়ে যায়। তো গুলি চালাচলি আজ একই মানুষ যাই পারিব না পারিব। হালকা গোলাগুলির বইয়ের কারণে গুদা না যায়, দানও তো সাইকেল না যায়। সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্ক দূর করতে সচেতনতা বৃদ্ধি ও সতর্কতা অবলম্বনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা সীমান্তের বাসিন্দাদেরকে গত রাত্রি থেকে সতর্ক করতেছি, এখনও সতর্ক করতেছি যে কোনো মুহূর্তে তারা আবার দাঙ্গা করতে পারে। যে কোনোভাবে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বিজিবি বলছে সংঘর্ষ পুরোপুরি মিয়ানমারের অভ্যন্তরে। বাংলাদেশ সীমান্তে এখনো কোনো নিরাপত্তা হুমকি নেই। আমাদের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ঘটে, যা বাংলাদেশের ভেতরে নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সতর্কভাবে দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ মিয়ানমার প্রায় 271 কিলোমিটার সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে আকাশপথে যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সমুদ্র বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিমানবন্দরে যেমন 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, তেমনি বন্দরের আশপাশের এলাকায় নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের মিছিল, সমাবেশ ও অতিরিক্ত জনসমাগম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে এরই মধ্যে দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করে নোটিশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অবশ্য তার আগে থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক যাত্রীদের উপর যেমন নজরদারি বাড়ানো হয়েছে, তেমনি পুরো বিমানবন্দর এলাকায় টহল বাড়িয়েছে নিরাপত্তা কর্মীরা। অবশ্য বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় বিমান বাহিনীর নেতৃত্বে একটি টাস্ক ফোর্সও সক্রিয় রয়েছে। আমাদের এখানে বিমান বাহিনীর পক্ষ থেকে টাস্ক ফোর্স আছে, আমাদের এফসেক আছে। তো আমাদের এখানে আমার মনে হয় আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই অত্যন্ত সুস্থভাবে সম্পন্ন হচ্ছে, এবং আমরা কন্টিনিউয়াস প্রতিটা নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় সাধন করছি। নগরীর পতেঙ্গা এলাকায় বিমানবন্দরের অবস্থান হয়, আশপাশে রয়েছে বেশ কিছু বসতি, আর তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর ও আশপাশের এলাকার সীমানা প্রাচীরও নিরাপত্তার নিশ্চিত কাজে লাগানো হয়েছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং আনসার সদস্যদের। নিরাপত্তা পেট্রোলিংয়ের পাশাপাশি আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা আমরা বাড়িয়েছি। পাশাপাশি আমাদের নিরাপত্তা যে সকল এজেন্সি এয়ারপোর্টে কাজ করে তাদেরকে নিয়ে তাদের সমন্বয়ে আমরা আমাদের টহল সংখ্যা বৃদ্ধি করছি। প্লাস আমাদের একটা সমন্বয় কমিটির
মাধ্যমে যেন নিরাপত্তাটাকে আরো জোরদার করা যায়। এদিকে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় নগরী বারিক বিল্ডিং হয়ে নিমতলা বিশ্ব রোড, কাস্টমস মোড় হয়ে সলগলা ক্রসিং এলাকায় সব ধরনের মিছিল সমাবেশের উপর 30 দিনের নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। বন্দর কেন্দ্রিক যে কিছু গুরুত্বপূর্ণ স্পট আছে বা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেমন বারিক বিল্ডিং, আপনার 3 নম্বর জেটি গেট, এগুলো গুরুত্বপূর্ণ স্পট। এই এলাকাগুলোতে যদি আপনার কোনো মিছিল মিটিং বা কোনো ধরনের কোনো সভা সমাবেশ করা হয়, তাহলে দেখা যায় যে বন্দরে আপনার যে গাড়ি প্রবেশ করতে পারে না, বের হইতে পারে না। নগরীর আগ্রাবাদ হয়ে পতেঙ্গা উপকূল নিয়ে 10 বর্গ কিলোমিটারের মধ্যে বন্দর ও বিমানবন্দর ছাড়াও 2টি সরকারি ইপিজেড, পদ্মা, মেঘনা, যমুনার তেল স্থাপনা এবং আরো কয়েকটি সরকারি বেসরকারি তেল শোধনাগার রয়েছে। আর এই অঞ্চলটিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে আসছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পরিবেশ বাঁচাতে পলিথিনের বিকল্প হিসেবে পাটকে সামনে আনা হলেও বাস্তবতা ঠিক উল্টো। দিনে দিনে হতাশ হয়ে পড়ছেন পাট চাষিরা। বছরের পর বছর ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল আর গবেষণায় স্থবিরতা প্রশ্ন করছে কর্তৃপক্ষের সদিচ্ছাকে। সমন্বিত পরিকল্পনার অভাবে সোনালী আঁশের সম্ভাবনা কি কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ থাকবে? বিস্তারিত দেখব আলামিন তুষারের রিপোর্টে। যশোরের ফিরোজ হাসান আর তার ভাই পাটের সঙ্গে জড়িত বহু বছর ধরে দেখেছেন সোনালী সময়ও। যদিও আগের চেয়ে পাট চাষ কমিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা। তবে যখন পরিবেশ বাঁচাতে পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যকে সামনে আনার কথা হলো, তখন তার মতোই আরো অনেক পাট চাষি নতুন করে স্বপ্ন দেখেন। পাটের দাম পায় না বিধায় মানুষ পাট করে না, অন্য কিছু করে। তখন ওই পলিথিনটা বাজারে বেশি ছড়ায়, পাটের দাম বেশি। পাটের ব্যাগ যদি আমরা 5 টাকা একটা ব্যাগ কিনতে পারি, তাহলে তো আমরা 10 টাকা দিয়ে পলিথিন কিনবো না। পলিথিন দেশে যে অবস্থা হয়েছে তাতে তো পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ পাট দিয়ে যদি পলিথিনের চাহিদা মেটানো যায়, তাহলে আমাদের জন্য উপকার, পরিবেশের জন্য উপকার। কিন্তু বাস্তবতায় কেবলই একরাশ নিরাশা। তাদের দাবি দাম পেলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে চাহিদা বাড়ছে না এই পণ্যের। পলিথিন উঠাই দিলে পাটের বাজার ভালো হবে, এইটা করলেই সবচেয়ে ভালো। যারা এর মানে আছে পরিচালক আছে, তারাই একটু সতর্ক হলে ভালো হয়। এদিকে পলিথিনের বিপরীতে পাটের ব্যাগকে সহজলভ্য করার কথা বলা হচ্ছে। অন্যদিকে বছরের পর বছর ধরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পড়ে আছে। এ ব্যাপারে কোনোভাবেই ক্যামেরায় কথা বলতে রাজি নন পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান। যদিও জনসংযোগ কর্মকর্তা লিখিতভাবে জানালেন, কর্পোরেশনের আওতায় থাকা 25টি পাটকলের 13টি চালু করতে এরই মধ্যে ইজারা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কাজ চলছে বাকিগুলোরও। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত সবগুলো পাটকল এখন বন্ধ। যেগুলো উৎপাদন হচ্ছে সবগুলো যাচ্ছে বেসরকারি পাটকলগুলোতে। সেই জায়গা থেকে যেখানে বারবার বলা হচ্ছে যে পলিথিনের বিরুদ্ধে গিয়ে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা হবে, সেই জায়গা থেকে এই যে কথা আমি বললাম, তা কি আদৌ যুক্তিযুক্ত? নানা অনিয়ম, গবেষণায় বাজেট সীমাবদ্ধতা আর নতুন প্রযুক্তি বাণিজ্যিকীকরণের অনীহা পিছিয়ে দিচ্ছে বৈজ্ঞানিক অগ্রগতি। আমরা এখনো ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কাজ করছি। অনেক পুরাতন যন্ত্র, সেই যন্ত্রপাতির আধুনিকায়ন খুব জরুরি ছিল। এই আধুনিকায়ন হলে আমরা আমাদের এই ফ্যাসিলিটিসটা পেয়ে যাব এবং আমরা আধুনিক কাজগুলি করতে পারব। পাটের ব্যাগ তৈরির ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে এবং সেই সঙ্গে আমাদের সায়েন্টিস্ট যারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে। সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই পাট গবেষণার উপর গুরুত্ব দিতে হবে এবং পাট ডাইভার্সিফিকেশনের নিয়ে যারা কাজ করে তাদেরকে উৎসাহিত করতে হবে। পরিবেশ রক্ষায় পাটকে সামনে আনতে তাই বৈশ্বিক আগ্রহ বাড়ানোর ক্ষেত্রেও সোনালী আঁশের দেশ বাংলাদেশকেই কাজ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেশে বাইরের খবর। যুদ্ধবিরতি কার্যকরের পর ধীরে ধীরে গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনি বাস্তুচ্যুতরা। তবে এখনও গাজা থেকে পুরোপুরি সরে যায়নি ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারাও। এদিকে টেলিভিশনে দেয়া বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাসের হাতে জিম্মির সকল মৃত ব্যক্তিরা বাড়ি ফিরবে না। জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া 250 ফিলিস্তিনি বন্দীর নাম প্রকাশ করেছে তার প্রশাসন। তবে চূড়ান্ত তালিকায় এখনও সম্মতি জানায়নি হামাস।
আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা, তারপরই মায়ের কোলে ফিরবে সন্তানেরা। বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসার পর থেকেই আশায় বুক বাঁধেন ফিলিস্তিনিরা। দলে দলে পায়ে হেঁটেই রওনা দেন নিজ নিজ বাসস্থানের উদ্দেশ্যে। তবে ফিরে দেখেন চেনা পরিচিত ঘরবাড়ি, রাস্তাঘাট, কোনো কিছুরই আর অস্তিত্ব নেই। বাড়ি ফেরার উচ্ছ্বাস রূপ নেয় হারানোর বেদনায়। তবুও তাদের মনের কোণে এক টুকরো স্বস্তি, যুদ্ধ শেষ হয়েছে। তবে চুক্তি অনুযায়ী গাজা থেকে এখনও পুরোপুরি সেনা সরিয়ে নেয়নি ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানান, বেশ কিছু জায়গায় অবস্থান ছাড়বে না সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন, বেইত লাহিয়া, সেজাইয়া এবং আরও কিছু অঞ্চলে না যেতে ফিলিস্তিনিদের হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে এর মধ্যেই ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারা। এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেন, গাজায় নিহত সব জিম্মির দেহ হয়তো ইসরায়েলে ফিরবে না। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, নিহত সব জিম্মির মরদেহ উদ্ধার করতে হামাস সক্ষম হবে না। এর মধ্যেই ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া 250 ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করেছে তেল আবিব। তবে সেই তালিকার চূড়ান্ত অনুমোদন দেয়নি হামাস। তাদের দাবি, মারওয়ান বারঘৌতি, আহমদ সাদাত, হাসান সালামেহ এবং আব্বাস আল সাইদ সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম তালিকায় উল্লেখ নেই। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। হারলেই সিরিজ হাতছাড়া। আফগানদের কাছে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডেও নাম লেখাবে মেহেদী মিরাজের দল। এমন কঠিন পরীক্ষায় একাদশে পরিবর্তন এনে পূর্ণশক্তির দল সাজাবে টাইগাররা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। টি-20-র উল্টো চিত্র, একটা সময়ের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে 50 ওভারের ক্রিকেটটা যেন ভুলেই গেছে টিম টাইগার্স। 2023-24-এর পর টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের চোখ রাঙানি এই আফগানদের কাছেই। টানা 3 ওয়ানডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডকে সামনে রেখেই মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচের সিরিজে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই। অধিনায়ক মিরাজেরও প্রমাণ দিতে হবে নিজের নেতৃত্বের যোগ্যতার। আছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও। এ তো গেল শুধু আফগানিস্তানের হিসেব। আন্তর্জাতিক ওয়ানডেতেও গল্পটা একই রকম হতাশার। শেষবার একটা ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিটা 19 মাসের পুরনো। শ্রীলঙ্কাকে হারানোর পরে এই ফরম্যাটে আর কোনো অর্জন নেই বাংলাদেশের। শেষ 1 বছরে মাত্র 2 ওডিআই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। মলিন অধিনায়ক মেহেদী মিরাজের পরিসংখ্যানটাও, তার নেতৃত্বে 8 ম্যাচ খেলা বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র একটাই। ডু অর ডাই ম্যাচে অধিনায়ককে পরিবর্তন আনতে হচ্ছে একাদশে। প্রথম ম্যাচে স্বীকৃত 2 স্পিনার নিয়ে নামার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ। আবুধাবির মন্থর উইকেটে 3 পেসারের যৌক্তিকতাও ছিল না বেশি। সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার খেলাবে টিম ম্যানেজমেন্ট। ফেরানো হবে রিশাদ হোসেনকে, ফিরবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানও। তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসবেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। শুধু একাদশে বদল আনলেই চলবে না, অধিনায়ক মিরাজকে পাল্টাতে হবে নিজের ব্যাটিং অ্যাপ্রোচটাও। তার মন্থর গতির ইনিংস ভুগিয়েছে সবশেষ ম্যাচে। বাংলাদেশ দলেরও মাথা ব্যথার কারণ ওই অতিরিক্ত ডট বল। সিরিজ বাঁচাতে তাই রানিং বিটুইন দ্য উইকেট হতে পারে বড় সমাধান। টিম ম্যানেজমেন্টও গুরুত্ব দিচ্ছে একই বিষয়ে। সাদা বলের ফরম্যাটে যা কিনা পুরনো সমস্যা টিম বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইম শেখ। ভিসা জটিলতা কাটিয়েছেন, তবে তার সম্ভাবনা নেই শুরুর একাদশে থাকার। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়েকটি দলকে দেশের ভবিষ্যৎ ঠিক করার দায়িত্ব দেয়নি জনগণ। পিআর ও জুলাই সনদে লাগবে ম্যান্ডেট, বলছে বিএনপি। দাবির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নেতাদের, দাবিতে অনড় জামাত। উপদেষ্টা নয়, দুর্নীতির কাঠামো থেকে জাতির সেফ এক্সিট দরকার। গুম খুন মুক্ত ব্যবস্থার তাগিদ আইন ও গণপূর্ত উপদেষ্টার। জুলাই সনদের সমাধান দেখছেন বদিউল আলম। এবং ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।
এই ছিল দুপুরের সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।